আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভৌতবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সিলেবাস ও নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। প্রথমে সিলেবাসের মধ্যে তোমাদের কোন কোন অধ্যায় রয়েছে দেখো। মৌলের ধারণা, পদার্থ গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ আর ক্ষমতা, কার্য ও শক্তি, এই অধ্যায়গুলো তোমাদের থাকবে সেকেন্ড সামেটিভ এর মধ্যে। তারপর এখানে দেখো নম্বর বিভাজনটি দেখে নাও। 8টি তোমাদের থাকবে এমসিকিউ প্রশ্ন। প্রথমে 1 নম্বর মানের সঠিক উত্তর বেছে লিখতে হবে। তারপর 7টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে 1 নম্বর মানের। তারপর হচ্ছে 5টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি অধ্যায় থেকে দেখো একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। নেক্সট 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 5টা, 3 5 15 নম্বর। প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্নের উত্তর করতে হবে। এরকম প্যাটার্নে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো একটি কোশ্চেন পেপার আমরা দেখে নেব কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা আছে, এটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবং এই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 8 = 8। 1 নম্বর থেকে প্রদত্ত কোনটির মধ্যে অণুর সংখ্যা সর্বাধিক। এখানে 4টি অপশান দেওয়া আছে। তো সঠিক উত্তর ডি এরটা হবে। 6 গ্রাম হাইড্রোজেন, এখানে অণুর সংখ্যা সবচেয়ে বেশি। 2 নম্বরে এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের আয়তন কত? আয়তন হলো 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর অপশান এ হবে 11.2 লিটার। 3 নম্বর হচ্ছে চাপের মাত্রীয় সংকেত হলো, এখানে 4টি অপশান দেওয়া আছে, সঠিক হবে অপশান সি এরটা ml⁻⁻1 T⁻⁻1, এটা হচ্ছে চাপের মাত্রীয় সংকেত। ব্যারোমিটারের নলটিকে স্বাভাবিকের চেয়ে সরু করলে কোনো স্থানে ব্যারোমিটারের পাঠ বাড়বে, কমবে, একই থাকবে না পাওয়া যাবে না? সঠিক উত্তর অপশান সি হবে, একই থাকবে। দুটি দ্রবণের পিএইচ যথাক্রমে 3.6 হলে প্রথম দ্রবণের অপেক্ষা দ্বিতীয় দ্রবণ দ্বিগুণ আম্লিক। তো এখানে দেখো 4টি অপশান আমাদের দেওয়া আছে, সঠিক উত্তর যেটা হবে অপশান সি এরটা হবে দ্বিতীয় দ্রবণ অপেক্ষা প্রথম দ্রবণ 1000 গুণ আম্লিক, এটা হবে সঠিক উত্তর। 2 নম্বর থেকে প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 1 নম্বর করে, এখানে 7টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 থেকে 0.5 মোল জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তো এখানে উত্তর হবে 6.022 × 10⁻23 টি। ঠিক আছে, এখানে ব্যাখ্যাটাও দেওয়া আছে। নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান এসআই এককে কত? তো 1.013 × 10⁵ ওকে, N/m² বা PM অর্থাৎ পাস্কাল আর কি। তারপর দেখো অথবা দিয়ে বলা হচ্ছে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়া কি নির্দেশ করে? তো ঝড়ের সম্ভাবনা এটা নির্দেশ করে। নেক্সট লোহার ঘনত্ব 7.8 গ্রাম/সেমি² হলে লোহার আপেক্ষিক গুরুত্ব কত? তো এখানে লোহার আপেক্ষিক গুরুত্ব হবে 7.8। আপেক্ষিক গুরুত্ব এককহীন, অর্থাৎ এখানে কোনো একক বসবে না। 4 নম্বর থেকে এসআইতে ইয়ং গুণাঙ্কের একক কি? N/m² বা পাস্কাল। নেক্সট হচ্ছে অথবা দিয়ে বলা হচ্ছে বিকৃতির একক কি? বিকৃতি একটি এককহীন রাশি। উষ্ণতা বৃদ্ধি দিয়ে দ্রাবতা কমে এমন একটি যৌগের উদাহরণ দাও। তো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যার সংকেত CaOH2 বা কলি চুন। পরেরটা হচ্ছে একটি আম্লিক লবণের নাম ও সংকেত লেখো। তো এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সংকেত হচ্ছে NaHCO3। তারপর হচ্ছে অথবা দিয়ে একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত লেখো। তো বেসিক কপার ক্লোরাইড, ঠিক আছে, এটা হচ্ছে একটি ক্ষারকীয় লবণের নাম, এর সংকেত হচ্ছে CuOHCl। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে হবে। 1 আর্গ সমান ড্যাশ জুল। তো 1 আর্গ সমান 10⁻⁻7 জুল। 3 নম্বর থেকে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 5 = 10। 3 এসটিপিতে 4 গ্রাম পরমাণু অক্সিজেনের আয়তন কত লিটার? তো 1 গ্রাম পরমাণু অক্সিজেন সমান 16 গ্রাম অক্সিজেন সমান 0.5 মোল অক্সিজেন অণু। এসটিপিতে 1 মোল অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। অতএব 4 গ্রাম পরমাণু অক্সিজেন সমান 2 মোল অক্সিজেন অণু। আয়তন সমান 2 × 22.4 × 44.8 লিটার। ওকে, এরপর অথবা দিয়ে 1.7 গ্রাম অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? N = 14 আর H = 1 দেওয়া আছে। তো NH3 এর আণবিক ভর হচ্ছে ভর সমান 14 যোগ 3 × 1 সমান 17 গ্রাম। 17 গ্রাম NH3 অর্থাৎ অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণু থাকে 3 × 6.022 × 10⁻23 টি। অতএব 1.7 গ্রাম NH3-তে হাইড্রোজেন পরমাণু থাকবে 3 × 6.022
ইন্টু 10⁻23 ইন্টু 1.7/17 সমান 1.8066 ইন্টু 10⁻23t। এটা হবে আমাদের উত্তর। পরেরটা হচ্ছে দেখো 3-2 নম্বর, আর্কিমিডিসের নীতি লেখো। কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে। এই হ্রাসপ্রাপ্ত ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। 3 নম্বর, প্রকৃত দ্রবণ ও কোলেডীয় দ্রবণের মূল দুটি পার্থক্য লেখো। তো কণার ব্যাস অনুসারে এদের পার্থক্যটা লিখছি প্রথমে আমরা। প্রকৃত দ্রবণের ব্যাস কণার প্রকৃত দ্রবণের দ্রাব্য কণার ব্যাস হচ্ছে 10⁻⁻8 cm এর কম হয়, কিন্তু কোলেডীয় দ্রবণের কণার যে ব্যাস এটা 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটারের মধ্যে হয়। স্বচ্ছতা ও স্থায়িত্ব অনুসারে এদের পার্থক্য হচ্ছে প্রকৃত দ্রবণ সম্পূর্ণ স্বচ্ছ ও স্থায়ী, কিন্তু কোলেডীয় যে দ্রবণ সেটা অস্বচ্ছ ও অপেক্ষাকৃত কম স্থায়ী। অথবা 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম জলে সর্বাধিক 25 গ্রাম কোনো লবণ দ্রবীভূত হলে ওই উষ্ণতায় লবণটির দ্রাবতা কত? এখানে দ্রাবতা সমান হচ্ছে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। তো 25/40 ইন্টু 100 সমান 62.5। অতএব 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লবণটির দ্রাবতা হচ্ছে 62.5। তারপর হচ্ছে 3-4 নম্বর, পরীক্ষাগারে HCl শনাক্ত করা হয় কিভাবে? তো HCl গ্যাসের সংস্পর্শে অ্যামোনিয়া সিক্ত কাঁচদণ্ড অ্যামোনিয়া সিক্ত কাঁচদণ্ড ধরলে ঘন সাদা ধোঁয়া উৎপন্ন হয়। ঠিক আছে, এর সমীকরণটা আমরা লিখছি দেখো। NH3 + HCl অ্যারো NH4Cl আর কি হয়? ঘন সাদা ধোঁয়া উৎপন্ন হয়। ঠিক আছে, পরেরটা হচ্ছে অথবা দিয়ে, পরীক্ষাগারে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এর শনাক্ত করা হয় কিভাবে? উভয় ক্ষেত্রে সমীকরণ দিতে হবে। তো লঘু H2SO4 দ্রবণে বেরিয়াম ক্লোরাইড BaCl2 দ্রবণ যোগ করলে অদ্রাব্য সাদা অধক্ষেপ পড়ে, যা অ্যাসিডে অদ্রাব্য। এর সমীকরণ হচ্ছে H2SO4 + BaCl2 অ্যারো দিয়ে BaSO4 আর সাদা অধক্ষেপ পড়ে প্লাস H2HCl। 3-5 নম্বর, দেখাও যে m ভরের কোনো বস্তুর গতিশক্তি E হলে বস্তুর ভরবেগ হবে √2mE। তো দেখো, ধরি m ভরের বস্তুর বেগ v, গতিশক্তি, অতএব গতিশক্তি E = 1/2 × mv² বা 2E = mv²। উভয় পক্ষকে m দিয়ে গুণ করলে আমরা পাই 2mE = m² v² = mv²। আমরা জানি ভরবেগ p = mv, p² = 2mp বা p = √2mE, এটা প্রমাণিত। তারপর হচ্ছে দেখো, অথবা দিয়ে একটি বৈদ্যুতিক বাল্ব 3 মিনিটে 30 কেজি তড়িৎ শক্তি ব্যয় করলে বাল্বের ক্ষমতা কত? তো কার্য পার শক্তি W = 30 কেজি বা 30 কেজি আর জুল। ঠিক আছে, সমান হচ্ছে 3000 জুল। তো সময় t = 3 মিনিট সমান 3 × 60 সমান হচ্ছে 180 সেকেন্ড আর কি। ঠিক আছে, 3 মিনিটকে সেকেন্ডে পরিণত করা হলো, তো 180 সেকেন্ড। ক্ষমতা P = W/T, তো 3000/180 সমান হচ্ছে 166.67 ওয়াট। ওকে, পরের প্রশ্ন 4 নম্বর দিকে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 3 নম্বর করে, 5টির জন্য 3×5 = 15 নম্বর। তার একে পারমাণবিক ভর একক বা AMU এর সংজ্ঞা দাও। 1 AMU = ড্যাশ কেজি। তো এর সংজ্ঞাটা কি? ঠিক আছে, দেখো, পারমাণবিক ভর একক বা AMU এর সংজ্ঞাটা হচ্ছে একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশকে AMU বলা হয় বা পারমাণবিক ভর একক বলা হয়। এখানে যে শূন্যস্থানটা রয়েছে কী হবে দেখো, 1 AMU = 1.66 × 10⁻⁻27 কেজি। অথবা দিয়ে C12 স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। NaCl এর আণবিক ভর 58.5। কথাটি কি ঠিক? না হলে সঠিক কথাটি কি হবে? তো প্রথমে আমরা সংজ্ঞাটি লিখছি। আণবিক C12 স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা। দেখো, কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি
কার্বন C12 একটি কার্বন যে পরমাণু, সেই পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যতক্ষণ ভারী তাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। পরের অংশ যেটা আমাদের রয়েছে দেখো এখানে এই যে আণবিক NaCl এর আণবিক ভর এত, এই কথাটি কি ঠিক না ভুল সেটা লিখতে হবে। তো এটা কি ঠিক নয়, ঠিক আছে, কথাটি ঠিক নয়, না কথাটি ঠিক নয়। তো NaCl একটি তড়িৎদ্রব্যী যৌগ, এর পৃথক অণুর অস্তিত্ব নেই, তাই সঠিক কথাটি হবে NaCl এর সংকেত ভর 58.5। তারপর হচ্ছে 4 নম্বর, বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয় কেন? জলে খাদ্য লবণ দ্রবীভূত করলে পৃষ্ঠ টান বাড়বে না কমবে? তো প্রথম অংশের প্রশ্নের উত্তর লিখছি। তরলের পৃষ্ঠটানের জন্য তরল সর্বদাই তার উপরিভাগের ক্ষেত্রফল সর্বনিম্ন রাখতে চায়। নির্দিষ্ট আয়তনের যে কোনো জ্যামিতিক আকারের মধ্যে গোলাকার উপরিভাগ ক্ষেত্রফল সবচেয়ে কম, তাই পৃষ্ঠটানের প্রভাবে বৃষ্টির ফোঁটা গোলাকৃতির রূপ নেয়। দ্বিতীয় অংশের উত্তর আমরা লিখছি। জলে খাদ্য লবণ দ্রবীভূত করলে পৃষ্ঠটান বাড়বে না কমবে? জলে খাদ্য লবণ বা তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য এটা দ্রবীভূত করলে জলের পৃষ্ঠটান বাড়বে। অথবা বার্নৌলির উপপাদ্যটি লেখো, রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? তো বার্নৌলির উপপাদ্য কি না, আদর্শ তরলের অসংনম্য ও অসান্দ্র প্রভাবে যে কোনো বিন্দুতে একক আয়তনে স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক থাকে। দ্বিতীয় অংশের উত্তরটা লিখছি, রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? রবার ও ইস্পাতের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। 3 নম্বর, ঘন নাইট্রিক অ্যাসিড ও তামার টুকরোকে একসঙ্গে উত্তপ্ত করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। NaOH এর দুটি ব্যবহার লেখো। তো প্রথম অংশের উত্তরটা লিখছি দেখো, তামার ছিবড়ার সাথে গাঢ় NaHNO3 বা নাইট্রিক অ্যাসিড এটা মিশিয়ে উত্তপ্ত করলে কপার নাইট্রেট, বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2 এই গ্যাস ও জল উৎপন্ন হয়। সমীকরণ হচ্ছে Cu+4HNO3, ঠিক আছে, গাঢ় নাইট্রিক অ্যাসিড আর কি দিয়ে এখানে অ্যারো দিয়ে কি তৈরি হচ্ছে, CuNO3 + 2NO2 + H2O। NaOH এর দুটি ব্যবহার এখানে লিখতে বলা হয়েছে। ওকে, দেখো NaH এর দুটি ব্যবহার আমরা এখানে লিখছি। 1 নম্বর, সাবান ও কাগজের শিল্প উৎপাদন ব্যবহৃত হয়। 2 নম্বর, পেট্রোলিয়াম শোধনে এটা ব্যবহার করা হয়। তাহলে 4 নম্বর হচ্ছে, ইমালশন কাকে বলে? উদাহরণ সহ শ্রেণীবিন্যাস করো। এর প্রথমে আমরা ইমালশন কাকে বলে সংজ্ঞাটা লিখছি, যে কোলেডীয় দ্রবণে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা উভয়েই তরল তাকে ইমালশন বা পয়ধি বলে। এর শ্রেণীবিন্যাস আমরা লিখছি দেখো। 1 নম্বর, জলে তেলের ফোঁটা বিস্তৃত থাকে, উদাহরণ হচ্ছে দুধ। 2 নম্বর হচ্ছে তেলে জলের ফোঁটা বিস্তৃত থাকে, উদাহরণ হচ্ছে মাখন, কোল্ড ক্রিম এইগুলো। অথবা দিয়ে টিন্ডাল প্রভাব কি? এর একটি প্রয়োগ লেখন। টিন্ডাল প্রভাব হচ্ছে কি, কোলেডীয় দ্রবণের মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠালে কোলেট কণাগুলি দ্বারা আলোকের বিচ্ছুরণ ঘটে এবং আলোর গতিপথ দৃশ্যমান হয়। এই ঘটনাকে টিন্ডাল প্রভাব বলে। এর একটি প্রয়োগ লিখতে বলা হয়েছে। তো সিনেমার প্রজেক্টের ঘরের অন্ধকারের মধ্যে দিয়ে পর্দায় আলো ফেলার সময় ধূলিকণার উপস্থিতির কারণে আলোর উজ্জ্বল পথ দেখতে পাওয়া টিন্ডাল প্রভাবের একটি বাস্তব প্রয়োগ। 5 নম্বর, 40 কেজি ভরের একজন বালক 10 কেজি ভরের একটি ব্যাগ নিয়ে 5 সেকেন্ডে সিঁড়ির 10টি ধাপ উপরে উঠল। প্রতি ধাপের উচ্চতা 100 সেন্টিমিটার হলে বালকের ক্ষমতা কত? তো এখানে মোট ভর m সমান হচ্ছে 40 যোগ 10 সমান 50 কেজি। মোট উচ্চতা হচ্ছে h সমান 10 ইন্টু 100 সেন্টিমিটার সমান 1000 সেন্টিমিটার সমান 10 মিটার। এবার সময় t সমান হচ্ছে 5 সেকেন্ড। দেখো অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কৃতকার্য w সমান mgh সমান 50 গুণ 9.8 গুণ 10 সমান 4900 জুল। এটা হচ্ছে কৃতকার্য। তো ক্ষমতা P সমান W/T সমান 49,900 বাই 5 সমান 980 ওয়াট।
অথবা দিয়ে বলা হচ্ছে দেখাও যে অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। তো ধরি এম ভরের একটি বস্তু এইচ উচ্চতা ওকে এ বিন্দু থেকে অবাধে নিচে পড়ছে। এ বিন্দুতে সর্বোচ্চ অবস্থান হচ্ছে কি গতিশক্তি কে এ সমান 0, স্থিতিশক্তি পি এ সমান সমান mgh, মোট শক্তি ই এ সমান সমান 0 প্লাস mgh সমান সমান mgh। এবার বি বিন্দুতে এক্স দূরত্ব পতনের পর আর কি গতিবেগ হবে v2 বাই বি সমান সমান হচ্ছে 0 প্লাস 2gx সমান সমান 2gx, গতিশক্তি কে বি সমান সমান হাফ ইন্টু এমভি স্কোয়ার বি, ঠিক আছে, এটা হবে সমান সমান হাফ ইন্টু এম ইন্টু 2gx সমান সমান mgx। ভূমি থেকে উচ্চতা হবে h মাইনাস এক্স আর স্থিতিশক্তি পিবি সমান সমান হচ্ছে mg ইন্টু h মাইনাস এক্স। তারপর দেখো অতএব মোট শক্তি ই বি সমান সমান হচ্ছে mgx প্লাস mg ইন্টু h মাইনাস এক্স সমান সমান mgh। সি বিন্দুতে ভূমিতে স্পর্শ করার মুহূর্তে আর কি গতিবেগ v2 বাই সি সমান সমান হচ্ছে 0 প্লাস 2gh সমান সমান 2gh, গতিশক্তি কে সি সমান হাফ ইন্টু mv স্কোয়ার সি সমান সমান হাফ ইন্টু এম ইন্টু 2gh সমান সমান mgh। এরপর হচ্ছে উচ্চতা সমান সমান 0 বা স্থিতিশক্তি পি সি স্কোয়ার সমান সমান 0। অতএব মোট শক্তি ই সি সমান সমান mgh প্লাস 0 সমান সমান mgh। অতএব ই এ সমান ই বি সমান ই সি সমান সমান mgh, এটা ধ্রুবক। তো এরকমভাবে আমরা এটাকে প্রমাণ করলাম বা প্রমাণ করতে হবে। তো আমরা কি লিখবো, অতএব অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, এটা প্রমাণিত। দেখো এই ছিল তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের একটি কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করলাম। এরকম ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে, তোমরা সিলেবাসটা ভালোভাবে কিন্তু পড়বে তোমাদের পাঠ্য বই থেকে, ঠিক আছে। সেই সঙ্গে এর একটা কোশ্চেন পেপার আমরা তোমাদের দিলাম, এই কোশ্চেন পেপারটি তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, ওকে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।